কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী কাঁথি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বললেন, সৌজন্য সাক্ষাৎকারের সাথে দুপুরে মধ্যাহ্ন ভোজন এবং সন্দেশখালি নিয়ে শাসক দলকে বাঁধলেন। শান্তনু ঠাকুরকে এগিয়ে দিতে এলেন তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাবাকে দেখার খুব ইচ্ছে ছিল, তাই তিনি এসেছেন। আত্মীয়তা এবং আপ্যায়ন করা আমাদের সংস্কৃতি এবং সন্দেশখালি নিয়ে দু এক কথা মন্তব্য করলেন। দরবারে আগামী দিনে পৌঁছে দেওয়ার জন্য তার কঠোর পরিশ্রম করে চলেছেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস। আমরা তো কাছ থেকে মাননীয় মোদীজিকে দেখি এবং অনুভব করি যে দেশের বিকাশের ক্ষেত্রে একজন প্রধানমন্ত্রী তার সার্বিক চিন্তা ভাবনা এবং সেই চিন্তা ভাবনার মাধ্যমে প্রত্যেকটা রাজ্যের ভৌগোলিক অবস্থানকে বিচার করা, সেখানকার ধর্মীয় অবস্থানকে বিচার করা, সেখানকার কিভাবে ডেভেলপমেন্টকে নিয়ে গিয়ে সেই মানুষদের অর্থনৈতিক অবস্থান থেকে তাদেরকে উপরে তুলে আনা, সেই চিন্তা ভাবনার সম্পূর্ণ প্রকাশ বা বিকাশ বা স্থাপত্যই হলো এই সংকল্প যাত্রার পরিকল্পনা। আমি মনে করি যে এই চিন্তা ভাবনা গত 9 বছরে ভারতবর্ষে ব্যাপক পরিমাণে বিকাশ নিয়ে এসেছে। আপনাদের এগুলো জানা উচিত। স্থানীয় স্তরে আপনারা জানতে পারছেন, কিন্তু ভারতবর্ষ আজকে কোথায় পৌঁছেছে, ভারতবর্ষের সম্মান বিশ্ব দরবারে কোথায় পৌঁছেছে, সেই বিষয়গুলো আপনাদেরও জানা উচিত। যত বেশি আপনারা বাইরের খবর, দেশের অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের খবর রাখবেন, তত বেশি আপনার পরবর্তী প্রজন্ম বেশি উন্নতিশীল হবে। ভারতবর্ষকে যদি বিকশিত করতে হয়, সবার আগে মাথা পিছু ভারতবর্ষের মূল্যায়ন করা দরকার। তাদেরকে দরিদ্র সীমা থেকে আরো বেশি উপরে নিয়ে আসা দরকার। যার জন্য প্রধানমন্ত্রীজি বিভিন্ন যে যোজনা আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই যোজনা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সঠিকভাবে লাগু করতে পারিনি। আপনারা হয়তোবা অনেকে এখানে উপকৃত, আমি জানি না কোন কোন প্রকল্পে আপনারা উপকৃত হয়েছেন, কিন্তু এমন এমন কিছু কিছু প্রকল্প আছে যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে যদি চালু করা হতো, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তার যে মেডিকেল অর্থাৎ তার যে চিকিৎসার জন্য 5 লাখ টাকা করে পেত, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। এই আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছি। কেন বঞ্চিত হলাম? আজকে আয়ুষ্মান ভারত প্রকল্প যদি মাথা পিছু 5 লাখ টাকা করে বরাদ্দ হতো, তাহলে যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে আমরা অ্যাটলিস্ট একটা বিমার সমতুল্য একটা পয়সা পেতাম। 5 লাখ টাকা কম না। সাধারণ যে কোনো অপারেশনে অথবা মাঝারি বৃহত্তর অপারেশনে 5 লাখ টাকা একটা ব্যাপকভাবে আমি মনে করি আমাদেরকে সহযোগিতা করত, এবং সেই সহযোগিতা থেকে আমরা বঞ্চিত হলাম। আজকে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে পাশাপাশি অন্যান্য স্টেটগুলো আছে। উড়িষ্যা খুবই কাছে আপনাদের এখান থেকে, সেখানেও কিন্তু আমাদের বিজেপি গভর্নমেন্ট নেই, কিন্তু তারা সমর্থন করেছে। ঝাড়খণ্ডেও কিন্তু আমাদের বিজেপি সমর্থক নেই, আমাদের বিজেপি সরকার নেই, তারা কিন্তু সেখানে সমর্থন করেছে। বিহার গভর্নমেন্ট আমাদের সঙ্গে যখন আমাদের সঙ্গে যৌথভাবে সরকার ছিল, তখন তারা সমর্থন করেছে। আজকে শুধু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম রেখে ভারতবর্ষের বেশিরভাগ স্টেটগুলো, রাজ্যগুলো কিন্তু আজকে এই প্রকল্প তারা গ্রহণ করেছে। কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে, তার চিকিৎসার ক্ষেত্রে, তার বিভিন্ন মেডিসিন ঔষধের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে একটা সাড়া জাগানো বিষয়। তাই এই সাড়া না জাগে, যাতে ভারতীয় জনতা পার্টি
পশ্চিমবঙ্গে এই প্রকল্পের মাধ্যমে বিস্তার লাভ না করতে পারে, তার একটা ব্যাপক চক্রান্ত শুধু রাজনৈতিকভাবে না করা হলো, যার কারণে মানুষের আর্থিকভাবে বিভিন্ন এই প্রকল্প থেকে বঞ্চিত হল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে দুবার আপনাদেরকে টোটাল ৬,০০০ টাকা দেওয়া হতো, 3বারও আছে, 3বার করে 3বার দেওয়া হতো। সেটা থেকে আপনারা বঞ্চিত হলেন সাধারণ কৃষকরা। এইভাবে আপনাদের যদি বলি, এইভাবে প্রায় ১৭০টার বেশি প্রকল্প কেন্দ্র সরকার শুধু বিকশিত ভারত তৈরি করবার জন্য সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়েছেন, আপনারা অনেকে আবাস যোজনার সুবিধা পেয়েছেন, অনেকে পাননি। বেটি বাঁচাও বেটি পড়াও যে সুবিধা, আজকে সেই সুবিধাগুলো থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেই সড়ক যোজনার নাম বদলে আজকে বাংলা সড়ক যোজনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে আজকে বাংলার আবাস যোজনা নাম করা হচ্ছে। তাহলে আমাদের যে চুক্তি থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যৌথভাবে 60-40 রেশিওতে কাজ করবে এবং ব্র্যান্ডটা সঠিক থাকবে সেখানে, তাহলে সেই ব্র্যান্ড অর্থাৎ নাম যদি তারা পরিবর্তন করে দেয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দেওয়া প্রকল্প সেটার প্রমাণ থাকে না। সেটা প্রমাণ না থাকলে কি প্রমাণিত হয়? যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট দিচ্ছে, তাই তো? তাহলে সেখানে পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের কত পার্সেন্ট ভূমিকা আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের সেই প্রকল্পে কতটা ভূমিকা আছে এটা আপনাদের জানা দরকার। এইভাবে নাম পরিবর্তন করে সেন্ট্রাল গভর্নমেন্টকে রুখে রাখা যাবে না। আপনারা দেখেছেন যে এই প্রকল্প গুলো অন্যান্য স্টেট যেমন উত্তরপ্রদেশে, যদি আপনারা খবর নিয়ে থাকেন। নমস্কার। প্রথমে আমি এই মহান ভূমি, তাম্রলিপ্ত ভূমি, ভারতবর্ষের ঐতিহাসিক যে প্রেক্ষাপট ছিল, যখন ভারতবর্ষের সীমানা দূর দূরান্ত পর্যন্ত বিস্তার লাভ করেছিল, তখন এই তাম্রলিপ্ত ভূমিরও একটা ভূমিকা ছিল চোলা ডাইনেস্টি এদের সঙ্গে মিলিত হয়। ছোট ইতিহাসে এই ভূমির অনেক বড় অবদান আছে। প্রথমে আমি প্রণাম জানাবো এই ভূমিকে। আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা কেন্দ্রের যে আমাদের ডাইরেকশন, ভারতবর্ষ জুড়ে এই বিকশিত যাত্রাকে আগে নিয়ে যেতে হবে, ভারতকে বিকশিত করতে হবে। তাই আজ এই মঞ্চে, সম্মানীয় মঞ্চে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত নিজেকে গর্ববোধ করছি। তাছাড়াও আজকের এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি এবং বিধায়ক শ্রী অরূপ দাস। আমাদের মধ্যে আছেন সম্মানীয় বিধায়িকা সুমিতা সিনহা, সোমনাথ রায় জেলা ইনচার্জ। আমাদের মধ্যে আছেন জেলা সভাপতি শ্রী সৌমেন্দু অধিকারী, ডক্টর চন্দ্রশেখর মন্ডল জেলা সম্পাদক, মানসী বড়ুয়া জেলা সম্পাদক, শ্রী শান্তনু প্রামাণিক সম্মানীয় বিধায়ক খেজুরি, রবীন্দ্রনাথ মাইতি সম্মানীয় বিধায়ক ভগবানপুর, বিপুলেশ্বর বেড়া মন্ডল সভাপতি, কামিনী কুটিয়া জানা,
আনন্দময় অধিকারী, লোকসভা ইনচার্জ, আলোচনায় আসবো। কেননা ভারতবর্ষের আমাদের মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছে তার রাজ্যে বিভিন্ন প্রান্তে এই বিকশিত ভারত প্রকল্পের যে মাননীয় প্রধানমন্ত্রীজি বিগত 9 বছরে যে কর্মকাণ্ড ভারতবর্ষের বিকাশের ক্ষেত্রে কাজে লেগেছে তাকে বিকশিত করে মানুষের সম্মুখে তুলে ধরা। আমরা জানি যে আপনারা লোকাল স্তরে আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে কেন্দ্রের যে প্রকল্প সেই প্রকল্পগুলোকে মানুষের সামনে তুলে ধরে এনে সেটাকে জাগরণের একটা বার্তা আপনারা তৈরি করছেন। তার জন্য কাঠির এই সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টি যারা আমাদের কার্যকর্তা থেকে শুরু করে যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে সকলকে আমার পক্ষ থেকে আরেকবার গৌরী অভিনন্দন, শুভেচ্ছা। আত্মীয়তা স্বাভাবিক ব্যাপার। আমাদের অনেক পুরনো একজন শ্রদ্ধেয় ব্যক্তি উনি। এসছি, আমাদের দিব্যেন্দুদাও বলেছিলেন যে এখানে এলে একটু বাড়ি থেকে ঘুরে যেতে। খাওয়া দাওয়া করেছি এখানে, খুব ভালো, খুব সুন্দর। না, দাদা কাজে ব্যস্ত আছে। দাদার সঙ্গে তো প্রত্যেক দিনই দেখা হয় কলকাতাতে। দেখুন, এটা স্বাভাবিক ব্যাপার। জ্যোতিপ্রিয় মল্লিকের যতজন হ্যান্ডস আছে বা ছিল তারা সকলে ধরা পড়বে, কারণ প্রত্যেকে রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত। হ্যাঁ, পদক্ষেপ তো নেবে। আমি কি বললাম যে প্রত্যেক জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক, বিধানসভা ভিত্তিক এভাবে তুলে আনা হবে যারা যারা সঙ্গে যুক্ত ছিল, কাউকে ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, দীঘাতে হোটেল আছে, প্রায় 500 কোটি টাকার মালিক হয়েছে। এই সমস্ত করিডোরে এখন ধরা পড়ে গেছে, সমস্ত টাকা জলাঞ্জলি দিতে হবে। দেখুন, হাত এখন আর কারো নেই। যে হাত ছিল সেই হাতের অপেক্ষায় রয়েছে, কিন্তু সে হাত জেলে। ঠিক আছে, তো এর এগেইনস্টে কি পদক্ষেপ আগামীতে নেওয়া হয় সেটা দেখুন। কাপড়ে পড়ে যাবে, ধরে নাও তো। নিজে ঈদে পুজো করেছেন। আজকে নাচিন্দা মমতাবালা ঠাকুর যিনি ছিলেন তাকেও তিনি আপনার সেখানে মন্দিরে পুজো দেন, বা হুচ্চার ঠাকুর যিনি থাকেন তাকে আপনারা পুজো দেন, কিন্তু সেই জায়গায় দেখলেন আজকে নাচিন্দা মন্দিরে পুজো দিলেন আপনি, এসে কি বলবেন? না, মমতা ঠাকুর এখান থেকে করতে এলো, এটা বুঝলাম কি বলছেন। আপনি সেখানে দেখা গেছে আজকে যেখানে মন্দিরে বহু রকম সেবা করে থাকেন, আজকে নাচিন্দা মন্দিরে এসে নিজে পুজো দিলেন, কি বলবেন? সব মন্দিরে আমরা পুজো দিই। পুজো দেওয়াটা আমাদের হিন্দু ধর্মের একটা শাস্ত্রীয় একটা চেতনা বলতে পারেন, একটা উদ্দীপনা বলতে পারেন, একটা ধর্মীয় ভাবাবেগ বলতে পারেন, বিশ্বাস বলতে পারেন, সমস্ত কিছুর ভিতরে রয়েছে। পুজো দেওয়াটা আমি মনে করি নিজের মনকে পরিশুদ্ধ করা। যে যেখানে বিশ্বাস রাখে, যার যেখানে বিশ্বাস সেখানে পুজো দিতে পারে, এটা কোনো কোশ্চেন মার্ক এখানে হওয়া উচিত নয়। তো আমরা এখান থেকে দীঘায় যখন যাই তখন মন্দিরটা দর্শন করি, কিন্তু নামা হয় না, এভাবে একটা প্রোটোকলের মধ্যে থাকি। তাই তো আজকে এখানে পুজো দিয়ে আমার মনেরও শান্তি হলো,
এবং যাদের সঙ্গে সকলের সঙ্গে পরিচয় হলো, সেখানে একটা মনের বার্তা হলো। আমি মনে করি এটা একটা মন পরিশুদ্ধিকরণ এবং মানুষের এই যে আত্মীয় এবং আততায়িতা যে একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটার মধ্যে একটা বড় মেলবন্ধন তৈরি হয়। দাদা, অধীর চৌধুরী বলছেন যে 5 রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখছেন অধীর চৌধুরী। কি বলবেন এটাকে? 5 রাজ্যকে কিসে বঞ্চিত করা হচ্ছে? বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, কেন্দ্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, যার জন্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখছেন। দেখুন, রাজনৈতিক প্রোপাগান্ডা যেটা হয় সেটাতে রাজনৈতিক দলের নেতারা এরকম কথা বলে থাকেন, কিন্তু বাস্তব জায়গাটা অন্যরকম। আপনারা পশ্চিমবঙ্গের যদি সমীক্ষা বা সমীকরণ দেখেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সরকারের জন্য বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, কেননা তারা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প অ্যাকসেপ্ট করেনি, যেটা কিনা পশ্চিমবঙ্গের মানুষের জন্য অত্যন্ত কি বলবো, একটা দুর্বিষহ বিষয়। কেননা তারা ওই প্রকল্পগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এটা লজ্জার বিষয়। পশ্চিমবঙ্গের সরকারের উচিত যে সেন্ট্রালের প্রকল্পগুলোকে সমর্থন করে মানুষের সহযোগিতা করে। 11 জনের নামে এসএসকেএমের ডাক্তারের নামে রিপোর্ট দিল, যেখানে দুর্নীতি দেয় যারা এসএসকেএমে আশ্রয় করে বেঁচে থাকেন, তাদের 11 জনের নামে ইডি আজকে রিপোর্ট দিল। সেটা নিয়ে কি বলবেন? ঠিকই করেছে। এদের একমাত্র, যখনই এরা কেসে ফেসে যায়, এদের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে গিয়ে এসএসকেএম। তো সেখানে কোন ডাক্তাররা সার্টিফাইড করছে উইদাউট এনি ডিজিজ, সেটা আমাদের জানা প্রয়োজন, সেটা মানুষের জনসমক্ষে আসা প্রয়োজন। তো ইডির সমীক্ষা সর্বস্তরে হওয়া উচিত। তো ডাক্তারদের বিপক্ষেও যে সমীক্ষা হয়েছে সেটা পারফেক্ট হয়েছে। শেখ শাহজাহানের নামে লুকআউট জারি করা হলো, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার এলাকায় সেখানে অবস্থান করছে, বা সোহেল আজকে যেখানে নন্দীগ্রামে বলেছেন যে এখানকে পালিয়ে বাঁচার তারা একটা চেষ্টা করছেন। এই সমস্ত এলাকায় দুর্নীতির আগে তারা ফুলে ফেপে উঠেছে, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, ইডির গায়ে হাত দেওয়া, ইডি একটা অটোনমাস বডি। রাজ্যপাল বলার পরে ভারতবর্ষের একটা অটোনমাস বডি হচ্ছে ইডি। সে যখন ইনভেস্টিগেশনে আসে, সকলকে নিরপেক্ষ থাকা উচিত। এখানের প্রশাসন মদত দিয়ে, ঠিক আছে, শাহজাহানকে যেভাবে আজকে শাহজাহানকে প্রক্সি দিয়ে ইডিকে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি মনে করি এর বিরুদ্ধে বৃহত্তর আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে সেন্ট্রালের ইডির পক্ষ থেকে। সেটা আপনারা দেখতে পারেন। রেশনের কেন্দ্রীয় মন্ত্রী তো বড় কথা নয়, তিনি আমার বাড়ির একজন অতিথি। তিনি আমার বাবা বয়োজ্যেষ্ঠ, যিনি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত। তিনি যখন আসবেন ফোন করেছিলেন যে আমি আপনার বাড়িতে আপনার আশীর্বাদ নিতে যাব। তা স্বাভাবিক কারণে আমরা তো অতিথিকে, বাঙালি বৎসল, সবসময় অতিথি বৎসল, অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন, দেখা করেছেন, সৌজন্য কথাবার্তা হয়েছে। তিনি তার রাজনৈতিক কর্মসূচিতে আছেন, ঠিক আছে, ঠাকুর বাড়ি যাওয়ার জন্য যাবো, নিশ্চয়ই যাবো, কেন যাবো না? দেখুন, ওই রাজনীতিতে মানুষের যে সৌজন্যতা, যে সৌজন্যতা ক্রমেই আমরা হারিয়ে ফেলছি। ইদানিংকালে কাঁথিতে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কোনো একজন মানুষ কোনো একজন শ্রদ্ধেয় মানুষকে প্রণাম করেছে। সেটা একটা, এই সৌজন্যতা থেকে, আমরা তো বাঙালি, বাঙালির একটা সংস্কৃতি, কৃষ্টি আছে। সেখানে যে কোনো রাজনৈতিক দলের লোক যে কোনো রাজনীতি করতে পারে, কিন্তু তার বয়সটা এবং তার সম্মানটাকে সম্মানের জায়গায় দেওয়া উচিত। আমি যদি কাল আমার সাথে বিমানবাবুর, আমি নির্মল জানা প্রয়াত, যিনি সিপিএমের নেতা ছিলেন, তারপরে স্মরণ সভা ছিল, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওখানে বিমানবাবু ছিলেন, সুদীবাবু ছিলেন, তাদের আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছি তমলুকে। কিন্তু তো আমি কোনো অপরাধ করেছি বলে আমি মনে করি। ঈশ্বর তো কথা, আমি তো এই শিক্ষায় শিক্ষিত নই। হ্যাঁ, সে তো রাজনৈতিক রাজনৈতিক লোকের বাড়িতে এলে স্বাভাবিক কারণে রাজনৈতিক কথা হয়, হয়তো হয়েছে। আমার সাথে যতটুকু হয়েছে খুব স্বল্প কথা হয়েছে। হলদিয়া বন্ধন নিয়ে বলেছি। আমি গতকাল ছিলাম না, দিল্লিতে ছিলাম, স্বাভাবিক কারণে তার সাথে আমার গতকালই তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ওখানে, আমি যেতে পারিনি। তাই হলদিয়া বন্দর নিয়ে বলেছি। সতীশবাবুর নামে এখনো বন্দরটা যাতে উৎসর্গিত করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এরকম একটা খবর আছে।
বাবু নামে যাতে উৎসর্গ করা যায় সে দাবি রেখেছি। কিছু কিছু সমস্যা আছে বন্দরের, সেগুলো তাকে তুলে ধরে তিনি বলেছেন নিশ্চিতভাবে দেখবেন। নির্বাচন এলে আবার নির্বাচনের সময় নির্বাচনের কথা হবে। চর্চা বাংলায় আপনারা টিভি ওয়ালারা, হ্যাঁ, ওই টকশো ওইসব সন্ধ্যাবেলা প্যানেল বসিয়ে দেন না, যার যা মুখে আসে যে যা পারে সে বলে যায়। কার মাথা আছে না মুন্ডু আছে আমি জানি না, তবে আমি এটুকু বলবো, বাংলার যে রাজনৈতিক সৌজন্যতা, যেরকম বুদ্ধদেব বাবু বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি আজকে শয্যাশায়ী, অসুস্থ, এবং তিনি যথেষ্ট। আমি 2009 থেকে 2011 তাকে আমি মুখ্যমন্ত্রী হিসেবে, একজন এমএলএ হিসেবে মুখ্যমন্ত্রীকে পেয়েছি। তার কাছ থেকেও আমি স্নেহ ভালোবাসা পেয়েছি, তার প্রতিও আমি শ্রদ্ধাশীল। জ্যোতিবাবুকে দেখেছি, কিন্তু তার কাছে যাওয়ার সুযোগ ঘটে। হ্যাঁ, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তার কাছেও তারও আশীর্বাদ শুভেচ্ছা পেয়েছি। এগুলো কথা নয়। আজকে বহু মানুষ আছেন এগুলোকে অপব্যাখ্যা করে, এই অপব্যাখ্যা এগুলো আপনারা দয়া করে আপনারা বন্ধ করুন। আপনারাই চালাচ্ছেন, আর আপনারা সত্যটাকে তুলে ধরেন। আপনারা সবসময় ওই সত্যের সাথে আরোটা জুড়ে দেন, যেটাকে দিলে খাবে, আপনাদের টিআরপি বাড়বে, এসব হয়। এইসব করবেন না। এই বাড়ির দরজা সকালের দরজা খোলা। কাল সকালবেলা যদি কেউ এসে বলেন বামফ্রন্টের লোক, আমি বলবো চলুন খাওয়াবো, বসাবো। কাল সকালবেলা যদি অন্য কোনো রাজনৈতিক দল আসে, তাকে বলবো নিশ্চয়ই চলুন। এই আমফান, ইয়াস, এই সময় কোথায় কি ছিল, কত মানুষ খাইয়েছি আমি, খাইয়ে তো বলতে নেই, এটা বলা উচিত। সেখানে তো ধর্ম, বর্ণ, রাজনীতি আমরা দেখিনি। হ্যাঁ, তো আপনারাই এসব ককটেল বানিয়ে বাজারে ছেড়ে দেবেন একটু পরে, চললো 2 দিন ধরে আপনাদের। হ্যাঁ, বিশেষ করে কিছু কিছু লোক আছে না, কিছু চ্যানেল, খুব নিরপেক্ষতা, নির্ভীক, সৎ। আগে বড় বড় দেখতাম নির্ভীক, সৎ। এই সৎ নির্ভীক আর কেউ নাই, এই সবই এখন ওই বানের জলে ভাসছে। বাংলার যা অবস্থা, এই বাংলা তো আমরা কখনো ভাবতে পারি, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না না।